হসপিটালে একটি বেঞ্চে বসে কেঁদে চলেছে মেঘ। তার মা ভেতরে চিকিৎসাহীন অবস্থায় পড়ে আছে। খুব কষ্ট হচ্ছে মেঘের। তার কাছে এখন এত টাকা নেই যে সে মায়ের অপারেশন করাবে। একদিন আগেও মেঘের জীবনে সবটা ঠিক ছিল, কি থেকে কি হয়ে গেল। মেঘ, পুরো নাম মেহনাজ মেঘ, এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, বিজনেসম্যান শাহজাহান খানের একমাত্র কন্যা, খুবই সুন্দর ফুটফুটে একটি দুষ্ট স্বভাবের মেয়ে, মা বাবার চোখের মণি। কালকে সকালে বাবা মেয়ে আর মা মিলে গাড়ি চালাতে বার হয়েছিল। অনুরাধা বেগম মেঘের মা শাহজাহান খানকে জোর করে গাড়ি চালাবার জন্য। শাহজাহান খান তার স্ত্রীকে বাধ্য হয়ে গাড়ি চালাতে দেন। তখনই মেঘের ফোন বাজে। মেঘের কলেজে একটা কাজ পড়ে যায়। মেঘ চলে যায়। হঠাৎ কলেজে ফোন আসে মেঘের মা বাবা অ্যাক্সিডেন্ট করেছে। মেঘ তৎক্ষণাৎ হসপিটালে এসে দেখে তার বাবার নেই। মেঘ ভেঙে পড়ে কি করবে। অঝোর ধারায় বইছে মেঘের চোখের পানি। ডক্টর এসে বলে মাকে বাঁচাতে হলে অপারেশন করা লাগবে, কিন্তু তাতে 50 লক্ষ টাকা লাগবে। মেঘ তার বাবার পিএকে ফোন করে আরও একটা ঝটকা খায়। তার বাবার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সেল করা হয়েছে। তার বাবা নাকি অবৈধ ব্যবসায়ী ছিলেন। তার কোম্পানি এখন অন্য কারোর হাতে। মেঘের মা এবং মেঘের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ব্যাংকে চলে গেছে। শাহজাহান সাহেব তার ব্যবসায় এবার বড় আকারে ইনভেস্ট করে। তার জন্য ব্যাংক থেকে 20 কোটি টাকার লোন তোলে, যেটা ওদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এখন মেঘের কাছে দেবার মতো 10 টাকাও নেই। তাদের বাড়িটাও নাকি আর তাদের নেই, তাদের কোম্পানির নতুন ওনারের দখলে। কি করব আমি? হে আল্লাহ, পথ দেখাও। হঠাৎ এক ভদ্রলোক মেঘের কাছে আসেন, সাদা পারফেক্ট স্যুট পরা। ম্যাম, আমার কাছে একটা প্রস্তাব আছে আপনার জন্য, যদি রাজি হন। আপনার মাকে বাঁচানোর দায়িত্ব আমাদের, মানে আমার স্যারের। এই অন্ধকারে যেন একটু আলো পেল মেঘ। মেঘ মাথা তুলে বলল, কে আপনি? আপনার গুড উইসার বলতে পারেন। মাকে বাঁচাতে চান তো নাকি? তাহলে ছোট একটা কাজ করতে হবে ম্যাম। আমি সব করতে রাজি, শুধু আমার মাকে বাঁচান। ম্যাম, আপনাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে, একটা এগ্রিমেন্ট আসতে হবে। এগ্রিমেন্টটা হবে আপনি আগামী 10 বছর আমাদের স্যারের পিএ হিসেবে কাজ করতে হবে। শুধু পিএ বললে ভুল হবে, আপনাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের স্যারের সাথে থাকতে হবে। তার সমস্ত কাজের খেয়াল রাখতে হবে, এক কথায় সমস্ত। মেঘের মাথায় এখন শুধু মাকে বাঁচানোর চিন্তা। মেঘ 7-5 না ভেবে পেপারে সাইন করে দেয়। ম্যাম, এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু আপনারা যে বললেন আমার মায়ের অপারেশনের। ম্যাম, আপনার মায়ের অপারেশন শুরু হয়ে গেছে, ওই দিকে রাখেন। মেঘ তাকিয়ে দেখে সত্যি ওর মায়ের অপারেশন শুরু হয়ে গেছে। ম্যাম, কন্ট্রাক্ট অনুযায়ী এখনই এই মুহূর্ত থেকে 10 বছর পর্যন্ত এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে। মেঘ অসহায়, তাকে না চাইতে লোকটির সাথে যেতে হয়। লোকটি মেঘকে মেঘের বাড়িতেই নিয়ে এসেছে। মেঘের বুঝতে বাকি রইল না এটা ওদের কোম্পানির নতুন ওনারের কাজ। কিন্তু কে সে? ম্যাম, আসুন আমার সাথে। মেঘ লোকটির সাথে যেতে থাকে। মেঘকে মেঘের রুমের বাইরে দাঁড় করায় লোকটি। ম্যাম, ভেতরে যান। মেঘ ভেতরে যেতে দেখতে পায় 6 ফুট 2 ইঞ্চির লম্বা এক স্যুট পরা লোক জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পকেটে হাত দিয়ে। বেবি গার্ল, তোমার কি কোনো ধারণা আছে তুমি আমার সাথে কি ডিল করেছো? তোমাকে এই ডিলটার জন্য সবটা হারাতে হতে পারে। আমার কাছে হারানোর মতো কিছু নেই মাকে ছাড়া। আমার মাকে বাঁচানোর জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। You are thinking, but you have to do everything for me. Whatever it is, are you ready for this? হ্যাঁ। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই প্রথম আসিফ চৌধুরীর সাথে এত সাহস নিয়ে কেউ কথা বললো। আই লাইক ইট, বেবি গার্ল। আশফি পেছনে ফিরে দেখে মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিস মেঘ, এখন আমার জন্য কফি বানিয়ে আনুন, ব্ল্যাক কফি, নো সুগার। মেঘ মাথা তুলে আশফিকে বলল, বলছি কাল থেকে এখানে আসতে হবে কি? আমার মা হসপিটালে আছেন, আমার ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে, যদি একটু ভেবে দেখতেন। মেঘ যদিও ছোট থেকে বড়লোক পরিবারে সেইভাবে মানুষ হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে মেঘের মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো জেদ। এটা অবশ্য তার মায়ের শিক্ষা।
জীবনে কখনো বড় ছোট বিহিত করেনি, কাউকে কষ্ট দেওয়া কথা বলেনি, সবসময় সিম্পল থাকার চেষ্টা করেছে। মেঘ রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাউকে ভয় পাক আর না পাক আল্লাহকে মেঘ অনেক ভয় করে। তার মধ্যে সবাই তাকে ধোঁকা দিলেও তার আল্লাহ কখনো তাকে ধোঁকা দিবে না। কি অদ্ভুত তাই না? এই অসাধারণ ঘরে বড় হওয়া সাধারণ মেয়েটার সাথে কত কি ঘটে গেল। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবা। আর হ্যাঁ, রাতেও এখানে থাকবা। তোমার মায়ের অপারেশন হয়ে গেলে ওনাকে বাড়িতে আনা হবে, তখন দেখো। মেঘ কিছুটা অবাক হয়, কিন্তু কিছু না বলে চলে যেতে নিলে 1 মিনিট দাঁড়াও। মেঘ থেমে পিছনে তাকায়। আশফি এক পা করে মেঘের দিকে এগোতে থাকে। মেঘ ভয়ে পিছুতে থাকে। আশফি একদম মেঘের কাছে চলে যায়। বেবি গার্ল, আজ থেকে শাড়ি পরবা, বুঝেছ? আমি যেন কখনো না দেখি শাড়ি ছাড়া তোমাকে। মেঘের এতটা কাছে আশফি মেঘের হৃদকম্পন বাড়িয়ে দিল। লোকটাকে মোটেও সুবিধার ঠেকছে না। কি করবে এখন? ও মনে মনে আল্লাহকে ডাকছে। তারপর মনে কিছুটা সাহস নিয়ে বলল, দেখুন, আমি আপনার সমস্ত কাজ করার ডিল করেছি। আমি কি করতে পারবো কি পারবো না সেটা ব্যক্তিগতভাবে আমার ব্যাপার। তোমার সমস্ত কিছু আজ থেকে আমার হয়ে গেছে। তুমি কি পরবে, কি করবে, সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে আমি আজ থেকে এই মুহূর্ত থেকে ঠিক যা যা যখন বলবো তাই তখন করতে হবে। কোনো বাহানা যেন না হয়। এখন 10 মিনিটের মধ্যে নিজের শাড়ি চেঞ্জ করে কফি নিয়ে আসো, যাও। মেঘ ভয় পেয়ে গেল। শাড়ি কই পাবো? এখানে আছে, তোমার আলমারিতে, নিয়ে নাও। মেঘ চুপচাপ শাড়ি নিয়ে নেয়। 5 মিনিটে বাথরুমে গিয়ে শাড়ি পরে বাকি 5 মিনিটে কফি নিয়ে আসো। মেঘ শাড়িটা পরে নেয়। মা তাকে সবকিছু শিখিয়েছে, রান্নাটাও মা শিখিয়েছে। মেঘ শাড়িটা পরে বের হয়ে কিচেনে চলে যায়। আশফির পরিচয়টা নেবেন না? আশফি চৌধুরী, দ্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ওনার। বয়স মাত্র 25। খুব কম বয়সে অনেকটা এগিয়ে গেছে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। মেঘের সাথে এসব করার কারণটা একটু একটু করে জানতে পারবেন। 5 মিনিট শেষ হতে মাত্র 20 সেকেন্ড বাকি। মেঘ জলদি করে কফিটা নিয়ে রুমে আসতে আসতে 20 সেকেন্ড লেট করে ফেলে। মেঘ কফিটা আশফিকে দিতে আশফি কফিটা মেঘের হাতে ঢেলে দেয়। মেঘ আহ করে চিৎকার করে ওঠে। টাইম ইজ নট ওয়েটিং ফর এনিওয়ান। ইউ ডোন্ট নো দিস কমন প্রভারব, বেবি গার্ল। এখন তুমি 5 মিনিটে 5 কাপ কফি করে আনবা। মেঘ আহ করে চিৎকার দিয়ে ওঠে। মেঘ নিঃশব্দে কেঁদে চলেছে। এমন বাজে ব্যবহার সে প্রথম পেল। অপ্রিয় হলেও সত্যি এটাই যে আজ তার জীবনে এসব ঘটেছে। তোমার 5 মিনিট থেকে 1 মিনিট বার হলো কিন্তু। মেঘ কথাটা শোনা মাত্র দৌড়ে কিচেনে চলে যায়। হাতটা জ্বলতেছে, তাও কফি বানিয়ে নেয় 5 কাপ। তারপর আশফিকে দেয়। গুড। এরপর থেকে এই ছোট মোটো আঘাতের অভ্যাস করে নাও। সামনে আর অনেক কিছু বাকি। এখন তুমি পাশের রুমে চলে যাও, টেক সাম রেস্ট। একটু পরে তোমার রুমের ঘন্টা বাজলে চলে আসবে। আমার আম্মু? তোমার আম্মুকে কাল সকালে এখানে আনা হবে, ততক্ষণ অপেক্ষা করো। নোট ইউ গো। মেঘ চলে আসে। রুমে এসে হাঁটু ভাঁজ করে কাঁদছে। জীবনটা কেমন ছিল, হঠাৎ কেমন হয়ে গেল। বাবা তুমি কই? যে তুমি মা আমাকে একটু বকুনি দিলে আমাকে নিয়ে চলে আসতে ঘুরতে। কখনো আমার আঘাত দেখতে পারোনি। মা আমাকে রান্না শেখাতে গেলে রোজ বলতে আমার মেয়েকে রান্নার জন্য নাকি। কেন ফুলের মতো মানুষ করেছিলে আমাকে? করেছিলে যখন, তখন ছেড়ে গেলে কেন? এই আশফি চৌধুরীর সাথে কি সম্পর্ক? কেন আমাকে কষ্ট দিচ্ছে? কে এই লোকটা? আল্লাহ আমাকে নিয়ে যাও। মেঘ এগুলো ভাবছে আর অযোধ্যায় কাঁদতে থাকে। ওদিকে আশফি। খুব কষ্ট হচ্ছে তাই না মেঘ? তোমার চোখের পানি আমারও সহ্য হচ্ছে না। কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে। এর থেকেও 100+ বেশি। কেবলমাত্র শুরু। তোমাকে এখনো অনেক সইতে হবে। মেঘ কাছে এমন সময় মেঘ কান্না করে যাচ্ছে এমন সময় জোহরের আজান দেয়। মেঘের কানে আজানের ধ্বনি আসতে সে উঠে পড়ে। তারপর রুমটাকে মাথা তুলে দেখে সবকিছু চেঞ্জ। রুমটা তার অচেনা নয়, এটা তার মা বাবার রুম। খাটের সামনে বড় করে একটা ছবি ছিল, মেঘ আর তার মা বাবার। মেঘের রুমেও ছিল, কিন্তু তার রুমটা সে খেয়াল করেনি।
কারণ এখন সেখানে অন্য কারোর রাজত্ব। রুমে তার মা বাবার কিছুই নেই, দরকারি আসবাবপত্র চেঞ্জ করা হয়েছে, এখন সবটাই স্মৃতি। এসব ভাবতে ভাবতে আলমারি খুলে মেঘ, কারণ নামাজ আদায়ের সরঞ্জাম তার মা আলমারিতে সুন্দর করে তুলে রাখতো। আলমারি খুলতে সবকিছু সরানো হয়েছে, শুধু নামাজের জায়নামাজ আর নেকাবগুলোই আছে। মেঘ অজু করে নামাজ পড়ে নেয়। দোয়াতে সে আল্লাহর কাছে অনেক কাঁদে। এই অভিযোগ শোনার মতো তার আল্লাহ ছাড়া কেউ নেই। মোনাজাত শেষ হতেই দরজায় কেউ নক করে। ম্যাম, স্যার যেতে বলেছে। আসছি। বলে মেঘ ভয়ে ভয়ে আশিফের রুমে যায়। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার না কি করে। হাতটা তো সেভাবে আছে, জ্বলা তো কমে নাই, উল্টো ফোসকা পড়ে গেছে 2 হাতেই। মেঘ রুমে আসতে বেবি গার্ল, নামাজ পড়ে বুঝি? মেঘ মাথা নিচু করে হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ালো। লোকটি কি অন্তর্যামী? জানলো কি করে? আমাদের বাসায় তো বাবা কখনো সিসি ক্যামেরা সেট করেনি। ভালো, খুবই ভালো। এবার তোমাকে 30 মিনিট সময় দিলাম রান্না করতে। এর মধ্যে তুমি মাংস দিয়ে 5টা আইটেম তৈরি করবে। কি কি করবে সেটা আমি জানি না, তবে রান্না যেন ভালো হয়। মেঘ মাথা তুলে তাকালো। হাতে এই অবস্থা নিয়ে আমি 30 মিনিট মাংসের 5 রকম রান্না কি করে করব? সেটা তো আমার দেখার দরকার নেই। তোমার 30 মিনিট থেকে 1 মিনিট চলে গেছে অলরেডি। আর হ্যাঁ, তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। নাও গো। মেঘের কিছু বলার সাহস নেই, ঘেন্না হচ্ছে লোকটাকে দেখে। চুপচাপ কিচেনের দিকে হাঁটতে থাকে। আল্লাহ, আমি কোন দুজকে আসলাম? এই লোক আমাকে মেরে ফেলবে, নইলে কবে আমি মরে যাব। কি করলে এটা তুমি আমার জীবনের সাথে? মেঘ রান্নাঘরে জেনে দেখে সবকিছু ওর সামনে আছে, কিন্তু 5 রকম কি কি রাঁধবে? কথা আছে বিপদে বুদ্ধি লোপ পায়, সেটাই হয়েছে মেঘের সাথে। মেঘ সিম্পল মাংস রান্না করতে 30 মিনিট শেষ। হাতটা জ্বলাতে বেশি সময় লাগছে তার। রান্না তেল মশলাতে এখন মনে হচ্ছে হাত দুটো শরীর থেকে বিতাড়িত করতে। এবার কি করি? বুদ্ধি। মেঘ একই রান্না 5টা বাটিতে দিল এবং টেবিলে সাজিয়ে দিল। আশফি এতক্ষণে টেবিলে এসে গেছে। এগুলোর টেস্টই আলাদা আলাদা হবে। হ্যাঁ। তোলাচ্ছ কেন? কই না। ওকে, খেয়ে বুঝতে পারবো। মিথ্যে বলে শাস্তি বাবা, মাথায় রেখো। হে আল্লাহ, আমাকে বাঁচাও প্লিজ, এই অমানুষটা আমাকে মেরে ফেলবে। সব খাবারগুলোর একই স্বাদ। মিস মেক, কি ভেবেছো তুমি চালাকি করবা আর আমি ধরতে পারবো না? তুমি কি করো না করো, আমি সবটার প্রতি খেয়াল রাখি। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করার আছে, সবই হাতের বাইরে। চলো আমার সাথে। কোথায়? প্রশ্ন পছন্দ করি না। আশফি মেঘকে টানতে টানতে একটা রুমের বাথরুমে নিয়ে এলো। এখানে থাকবে তুমি, ভয় নেই, একা রাখবো না, তোমার সাথে আরো অনেকে থাকবে। একটা বক্স, তার ভেতরে সমস্ত কালো বড় বড় মাকড়সা। প্রতিটা মানুষের কিছু না কিছুর প্রতি ভয় থাকে। মেঘের মাকড়সার উপর। ছোট থেকে মেঘের বাবা বাসায় কখনো মাকড়সার একটা অংশ থাকতে দেয়নি, কারণ তার মেয়ে ভয় পায়। প্লিজ এর মধ্যে রেখে যাবেন না। আপনি যা বলবেন আমি সব করব। প্লিজ, আমি মরে যাব। এটা আমাকে ফাঁকি দেওয়ার আগে ভাবা উচিত ছিল। মেঘকে আর কিছু বলতে না দিয়ে রুম ভরা মাকড়সার সাথে মেঘকে বন্ধ করে দেয়। আশফি আর নিজেই বাইরে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে মেঘের চিৎকারের শব্দ পাচ্ছে। প্লিজ বের করুন আমাকে এখান থেকে, আমি সরি, আর এমন ভুল হবে না। এভাবে চিল্লাতে চিল্লাতে একটা সময় মেঘ চুপ হয়ে যায়। আশফি ভেতরে যেয়ে দেখে মেঘ সেন্স হারিয়ে পড়ে আছে। মেঘকে কোলে তুলে নেয় আশফি, সোজা রুমে নিয়ে আসে, তারপর কাউকে কল করে। হ্যালো, কই তুই? এখনই বাসায় আয়, মেঘদের বাসায় জলদি। ফোনটা কেটে দেওয়ার 10 মিনিটের মধ্যে একটা মেয়ে বাসায় আসে। মেয়েটা অ্যাপ্রন পরে আছে, সিম্পল দেখে বোঝা যাচ্ছে মেয়েটা মেডিকেলের ছাত্রী বা সদ্য বার হবার ডক্টর। ভাইয়া, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি কেন? দেখ তো ওর কি হলো। ভাইয়া, মেঘ, তুই? কথা বাড়াস না, তোকে যা বলছি তাই কর। ভাইয়া, ওর সাথে কি করেছিস সত্যি বলতো। আটকে রেখেছিলাম। তাহলে হাত পুড়ল কে? আমি। ভাইয়া, অতিরিক্ত চিন্তা ভয় ওকে গ্রাস করেছে, অনেক ভয়ে সেন্স হারিয়েছে, ওকে রেস্ট দিতে হবে, ঘুমও হয়নি মেবি।
ঠিক আছে, তুই ওষুধ দিয়ে যা। ভাইয়া, একটা কথা বলি। বল। তুই কি আমার আসিফ ভাইয়া? আমি এই আসিফ ভাইয়াকে চিনি না, যে তুই কিনা মেঘার একটু কষ্ট হলে সহ্য করতে পারতো না, মেঘাকে একটু কষ্ট পেলে নিজেকে 10 গুণ কষ্ট দিত, সে তার মেঘাকে এত কষ্ট দিল। ভাইয়া, মা বাবা চলে যাওয়ার পর থেকে তুই এমন হয়ে গেছিস। প্লিজ ভাইয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মেঘা এখনও বাচ্চা মেয়ে, মাত্র ক্লাস 11-এ। এখনও অনেক শেখার আছে। রাগ জেদের বসে এমন কিছু করিস না যাতে পরে পস্তাতে হয়। আরবি, ওর সেন্স ফিরলে তোকে দেখলে সমস্যা। তুই যা। যাচ্ছি, কথাগুলো ভেবে দেখিস। আরবি চলে যায়। আশফি এখনো বসে আছে মেঘের পাশে, অন্যরকম সুন্দর লাগছে তাকে। একটা দুটো চুল মুখের উপরে পড়েছে, চোখ দুটো বন্ধ, শাড়িতে তার মেঘকে বেশ মানায়। হালকা আকাশি কালারের শাড়ির আঁচলটা মাটিতে পড়ে আছে। মায়া কাজ করছে, কিন্তু খানেকের মায়া মুহূর্তেই মনে পড়ে যায় পেছনের কথা, যেটা আশফিকে রাগিয়ে দেয়। না মেঘ, না, তোমাকে সইতে হবে। আমার কষ্টের 100 গুণ বেশি কষ্ট পেতে হবে। সন্ধ্যা নেমে এসেছে। মেঘ একটু একটু করে চোখ খুলতে আশফিকে দেখতে পায় পাশে কোনো একটা কাজ করছে ল্যাপটপে। মেঘ উঠে দেখে হাতে ওষুধ দেওয়া, জ্বালাটা কমেছে। কি অদ্ভুত, নিজেই তো কষ্ট দিল আমাকে, নিজেই ওষুধ দিচ্ছে। চাই কি লোকটা? হে আল্লাহ, তুমি একমাত্র আশা। মেঘকে উঠতে দেখে মেঘ উঠে বসতে গেলে আশফি ল্যাপটপ অফ করে মেঘের পাশে বসলো। মেঘের খুব ভয় হচ্ছে, দুপুরের কথা মনে পড়লে সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। মেঘ ভেবেছিল আশফি হয়তো আবার কিছু করবে, কিন্তু মেঘকে অবাক করে দিয়ে আশফি মেঘের দুগালে হাত দিয়ে। ভয় পেয়েছ অনেক? আশফি মেঘের চুপ থাকা দেখে একটু ঝুঁকে মেঘের ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। মেঘ রীতিমতো 440 ভোল্টের শক খাইছে। প্রথমত, মেঘের এত কাছে কোনো ছেলে আসেনি। দ্বিতীয়ত, এইটা সেই আশফি যে কিনা একটু আগে মেঘের উপর এত টর্চার করলো। মেঘ আশফিকে জোরে ধাক্কা দেয়। দেখুন মিস্টার চৌধুরী, একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনার সাথে আমার ডিলটা ছিল আপনার যাবতীয় কাজ করে দেবার। আপনার এসব কাজের জন্য পতিতালয় ঘুরে আসবেন। আশফি মেঘের কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। তুই কি ভেবেছিস আমি তোকে অবৈধভাবে ধরেছি? তোকে আমি বৈধভাবেই ধরেছি। ওই পেপারগুলোর মধ্যে আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। মেঘ, তুই আমার বউ, বিয়ে করা বউ। এতটা জোরে গলাটা ধরছে, দমটা যায় যায় অবস্থা মেঘের। ছাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মেঘ, কিন্তু আশফিকে এক বিন্দু নাড়াতে পারছে না। আশফি মেঘকে ছেড়ে এমন একটা ধাক্কা দেয়, মেঘ সোজা গিয়ে ফ্লোরে পড়ে, আর পাশে থাকা কাচের টেবিলের কোণা লেগে মাথাটা অনেকটা কেটে যায়। মেঘ মাথায় হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মানি না বিয়ে, আমাকে না জানিয়ে বিয়ে করেছেন আপনি। কোনো মত ছিল না আমার। আমি মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। মানুষরূপী অমানুষ আপনি। তোর মানা না মানে কিছু আসে যায় না। তোর ইচ্ছার দাম দেওয়া অনেক বছর আগে ছেড়ে দিছি। বলছিস না মরে যাবি? তুই নিজে আত্মহত্যা করার চেষ্টা করলে তোর মাকে আমি সেই দিন মেরে ফেলবো। মেঘ আশফির কথায় কি বলবে? ওর মা ওর শেষ সম্বল, যার জন্য নিজের জীবনের এত বড় কোরবানি করলো। না না, আম্মুর জন্য বাঁচতে হবে। আশফি মেঘকে তুলে। অনেক কষ্ট দিয়েছিস মেঘ, প্রতি রাতে তোর জন্য মরেছি একবার করে। এত সহজে তোকে মরতে দিব না। কি বলছেন আপনি? কিসের মৃত্যু? আমি তো আপনাকে চিনিও না। আপনি কেন এমন করছেন? কি করেছি আমি? দয়া করুন, আমাকে রেহাই দিন। একটা দিন আপনি আমাকে আধমরা করে ছেড়েছেন। 10 বছরের যন্ত্রণা সইতে পারবো না। আশফি মেঘের কথা শুনে ঝাড়ি মেরে মেঘকে ফেলে দিয়ে রুম থেকে বাইরে চলে যায়। এভাবে তীব্রভাবে পড়ে যাওয়াতে মেঘের মনে হচ্ছে শরীরের একটা হাড় আস্ত নেই, সব ভেঙে গেছে। এতবার উঠে দাঁড়াতে চাইছে, পারছে না। 3 বার চেষ্টা করে হাল ছেড়ে দেয়। ব্যর্থ চেষ্টা এগুলো। বুঝতে পেরেছে মেঘ সেইখানেই পড়ে থাকবে, কারোর হেল্প ছাড়া উঠে দাঁড়াতে পারবে না। ফ্লোরে শুয়ে আল্লাহকে ডাকছে।
রাত 12টায় আশফি রুমে এসে মেঘকে মেঝেতে দেখে। আশফি মেঘের কাছে গিয়ে কোলে তুলে বিছানায় আধশোয়া করে শুয়ে দেয়। তারপর খাবার ধরে মেঘের মুখে। মেঘ মুখ ফিরিয়ে নেয়। তুই কি চাইছিস? আমি এখন তোর স্বামীর অধিকার প্রয়োগ করি? যদি না চাস চুপচাপ খেয়ে নে, নাইলে তুই জানিস কি হবে। মেঘের এই লোককে নিয়ে মোটেও ভরসা নেই। চুপচাপ কথা না বাড়িয়ে খেয়ে নেয়। বর্ষে তো সকাল থেকে কিছু খায়ওনি, একটু পানিও না। মেঘকে খাইয়ে ওষুধ খাইয়ে আশফি মেঘকে ঘুমাতে বলে চলে যায়। কিন্তু মেঘ ঘুমায় নাই। বারবার দুটো কথা কানে ভাসছে। অনেক আগেই তোর ইচ্ছের কথা ভাবা ছেড়ে দিছি, আর অনেক কষ্ট দিয়েছিস আমাকে। লোকটাকে কেন বললো? আমার কথাগুলো কিসের শত্রুতা আমার তার সাথে? হে আল্লাহ, তুমি কোন পরীক্ষায় ফেললে? প্লিজ মুক্তি চাই আমি খোদা। 1 ঘন্টা কেটে গেছে, মেঘের ঘুম নেই। হঠাৎ কারোর গান শুনতে পেল মেঘ। পাশের রুম থেকে আসছে গানটা। মেঘ অনেক কষ্টে বিছানা থেকে উঠে পাশের রুমের দরজার সামনে যেতে দেখে আশফি গান গাইছে। গানটা শেষ হতে আশফি কাঁদছে। কথায় আছে ছেলেরা নাকি কাঁদে না, খুব বেশি কষ্ট না হলে। তাহলে কিসে এত কষ্ট তার? না, আর ভাবতে পারছে না মেঘ। সব কেমন গুলিয়ে যাচ্ছে। কিন্তু এক অদ্ভুত মায়া কাজ করছে। ইচ্ছা হচ্ছে ছুটে যেতে, তাকে বুকের ভেতরে জড়িয়ে বলতে, কেন কষ্ট পাচ্ছেন? কিসের এত কষ্ট আপনার? না, কি ভাবছি আমি? মেঘ আর দাঁড়িয়ে থাকলো না, ছুটে রুমে চলে এলো। বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিন্তু ওই রাতে ঘুম হলো না। আশফি মেঘ দুজনে কেঁদে কাটিয়েছে। ফজরের নামাজ পড়ে মেঘ চলে গেল কিচেনে, কারণ আশফি বলেছে আজ তার মা আসবে। আজ যদি সময় মতো সব না পায়, তাহলে যদি মাকে কিছু করে দেয়। কফি বানিয়ে আশফির রুমে আসতে দেখে আশফি রেডি হচ্ছে। মেঘ কফিটা আশফির কাছে থাকা টেবিলে রেখে চলে যেতে নিলে আশফি ডাক দেয়, নাও টাই বেঁধে দাও। নিজেরটাই নিজে বাঁধেন। আশফির কিছু বলা লাগেনি, শুধু চোখটা পাকিয়ে তাকালে মেঘ চুপচাপ টাই বেঁধে দেয়। গুড, এবার গিয়ে রান্না করো, যাও। মেঘ কিছু না বলে বেরিয়ে এসে কিচেনে রান্না করে নুডলস। কি বা করবে, মা তো আর সব কিছু শিখায়নি। মেঘ আশফিকে নুডলস পরিবেশন করে দেয়। আশফি কথা বলেনি, চুপচাপ খেয়ে বেরিয়ে পড়ে। বাহ, এই অমানুষটা এত মানুষ মানুষ হলো কেন? কিছুই বললো না। যাক, তোরই ভালো ছেমড়ি। তুই কি চাচ্ছিস? তোকে আবার তবা না, একদমই না। মেঘ সারাদিন বোরিং কাটিয়েছে, শুধু দুপুরে রান্নাটা করেছে। কিন্তু আশফি খেতে আসেনি। দুপুর গড়িয়ে রাত হলো। মেঘ সোফায় বসেছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেঘ যে দরজা খুলতে অবাক। আশফি তার মাকে নিয়ে আসছে, কিন্তু তার মা যেন সেন্সলেস অবস্থায় আছে। আম্মু, কি হয়েছে? ভেতরে যেতে দাও বলছি। মেঘ সরে দাঁড়ায়। তার মাকে নিচের একটা রুমে রাখা হয়, কারণ ওপরে নেওয়াটা রিস্ক। তোমার মা মাথায় অনেক আঘাত পেয়েছে, ফলে সে কমায় আছে, কিন্তু তার অনুভব শক্তি কাজ করছে। ডক্টর বলছে তিনি ঠিক হয়ে যেতে পারে। মেঘ আশফির কথা শুনে কেঁদে দিল। মায়ের কাছে গিয়ে মায়ের হাতটা ধরে কাঁদতেছে। কি হয়ে গেল ওইসব আম্মু? এর মধ্যে সিস্টার বলে উঠল, ম্যাম, আপনি পেশেন্টকে এসব বলবেন না, এতে ওনার মাথায় বেশি চাপ পড়বে, কারণ তিনি সবটা শুনতে পান। মেঘ চুপ হয়ে গেল, আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে বাইরে চলে গেল। মেঘ রুমে এসে কেঁদেই চলছে। এমন সময় আশফির ডাক পড়ে। মেঘ নিজেকে সামলে আশফির রুমে যেতে আশফি একটানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নেয়, আর আশফি মেঘকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। এই তুই কই থাকিস? আমি যত সময় বাসায় থাকবো সব সময় আমার সাথে থাকবি, একটা সেকেন্ডও এদিক ওদিক নয়। আমাকে ছাড়ুন, ও অস্বস্তি হচ্ছে। বেবি গার্ল, আমি তো এখনো কিছুই করলাম না। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে বারবার মরে আশফি। খুব হাসি পাচ্ছে আশফির, তাও নিজেকে সামলে বলল, খেয়ে নাও। ক্ষুধা নাই। রাগাচ্ছ আমাকে? খেতে ইচ্ছা হচ্ছে না, বুঝতে পারছেন না? মেঘের হাতটা পেছনে মুছড়ে ধরে আশফি। অনেক ভালো ব্যবহার হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না তাই না? তোর সাথে খারাপ থাকাটাই ভালো। চুপচাপ কথা না বলে খেয়ে নে। খাবো না। ইচ্ছে হচ্ছে না কেন বুঝতেছেন না? কষ্ট হচ্ছে, ছাড়ুন। আশফি মেঘকে আরো জোরে চেপে ধরল।
ওকে, ডান। এখন থেকে বাকি 2 দিনও কিছু খাবি না, বলে রাখছি, পানিও না। বলে মেঘকে ধাক্কা মারে। মেঘ সরে এসে ব্যালেন্স করে ফেলে। কেন করতেছেন এমন? কিসের শত্রুতা আমার আপনার সাথে? প্লিজ বলেন না, কি করেছি আমি? তুই তো অনেক ভালো নাটক জানিস মেঘ। এই নাটক দেখে যে কেউ গলে যেতে বাধ্য, কিন্তু এই মাসুমি চেহারার পেছনে আসল মানুষটাকে দেখছি আমি। বলেই আশফি চলে যায় রুম থেকে। আল্লাহ, দয়া কি করবে না? একটু কি মায়া হচ্ছে না? আমি আর নিতে পারতেছি না। মেঘ কেঁদে চলেছে প্রায় 1 ঘন্টা। হঠাৎ আশফি রুমে এসে মেঘকে কোলে তুলে নেয়। মেঘ ছুটতে থাকে। এই মেয়ে ফেলে দেবো কিন্তু। মেঘ চুপ হয়ে যায়। মেঘের পাশে শুয়ে পড়ে। মেঘের ঘাড়ে মুখ গোজে আশফি। কি হচ্ছে এগুলো? ঘুমোতে দে, 3 বছর ঘুম হয় না আমার মেঘ। আজ ঘুমোতে দে, বেশি কথা বললে শাস্তি হবে, তাই চুপ থাক। মেঘ চুপ করে আছে। মানুষটার মতিগতি বুঝতে পারছে না। মাঝে মাঝে কত ভালো আর মাঝে মাঝে কি হিংস্র। কে এই লোকটা? তার স্পর্শ আমাকে কেন তার কথা মনে করিয়ে দেয়? আচ্ছা, এটা সে না তো? না না, তা কেন হবে? সে যে আমাকে খুব ভালোবাসতো। কি করবি আর মেঘ, এটাই তোর ভাগ্য, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কিছু সময় পরে ঘুমিয়ে যায় দুজনে। সকালে মেঘ ফজরের নামাজ পড়ে। কিচেনে গিয়ে কফি নিয়ে আসে আশফির জন্য। কলেজে যাবে? মাথা নিচু করে আছে মেঘ। কি হলো, কথা বলো না কেন? লেখাপড়া শিখবে না নাকি? জি। রেডি হয়ে নাও। আর হ্যাঁ, ভেবো না আমি ভালোবেসে কাজটা করছি। আমি চাই না আমার কোনো স্টাফ অশিক্ষিত থাকুক। আর শাস্তির কথা মনে রেখো, কিছু খাবে না 2 দিন। আমার দৃষ্টি তোমার উপর থাকবে। মেঘ চুপচাপ কথাগুলো শুনে বার হয়ে যায় রুম থেকে। গিয়ে রেডি হয়ে নেয় আর মায়ের সাথে দেখা করে তারপর আশফি মেঘকে নিয়ে কলেজে ছেড়ে দেবার আগে বলে দেয়, কোনো ছেলের সাথে যদি কথা বলেছো, কি করব আমি নিজেও জানি না, আর আমি নিতে আসবো। মেঘ কলেজে আসতে ওর বন্ধুরা ওকে ঘিরে ধরে। মেঘ বলে বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আসেনি। মেঘ বেশ ভালো করে ক্লাসগুলো করে বের হয়। তখনই রবিন এসে মেঘকে ডাক দেয়। আসলে রবিন মেঘের বাবার বন্ধুর ছেলে। কিরে মেঘ, তুমি ছিলে কই? জানো কত মিস করছি। আসলে জানি মা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা একটা ফোন করতে পারতে। দুপুরের কড়া রোদ আর রাত থেকে না খাওয়াতে মেঘ দুর্বল, কেমন চোখের সামনে কালো দেখাচ্ছে। ঘুরলি খেয়ে পড়ে যেতে নিলে রবিন ধরে ফেলে। এটা আশফি দেখে ফেলে। আশফির অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে মেঘ ছেলেটাকে কিস করতেছে। আশফি রেগে খুন এসেছিল মেঘকে নিতে। আশফি সোজা গিয়ে রবিনকে টান মেরে মাটিতে ফেলে দেয়। মেঘ কিছু বুঝতে পারছে না, কিছু বলতে যাবে তার আগে আশফির ঠাস জ্বর বসিয়ে দেয় মেঘের গালে। মেঘ কেঁদেই ফেললো। আমার চুপ, বাসায় চলো। বলে মেঘকে ধরে টানতে টানতে নিয়ে আসে। এসেই মেঘকে নিয়ে দরজা দেয় আশফি। তোকে বললাম কোনো ছেলের সাথে কথা না বলতে, বললি তো বললি, ওইভাবেও তুই ওই ছেলের সাথে কথা বললি। আমারই ভুল, তোকে কলেজে পাঠানো উচিত ছিল না। কথাটা শুনুন। মেঘ আর বলতে পারলো না, তার আগে আশফি বেদ দিয়ে মেঘকে আঘাত করতে থাকে। মেঘ বারবার বলছে, প্লিজ কথাটা শুনুন, থামুন, কষ্ট হচ্ছে। আশফির কোনো ভ্রুক্ষেপ নেই। তাতে সে মেঘকে ততটা সময় মারতে থাকে যতটা সময় না রাগটা ঠিক হয়। এদিকে মেঘের সেন্স গেছে আরো 10 মিনিট আগে। আশফি বুঝতে পারছে মেঘের সেন্স নেই। বাথরুমে গিয়ে 1 মগ পানি এনে মেঘের উপরে ছুঁড়ে মারে। ফলে মেঘ একটু নড়ে ওঠে। মেঘকে কোলে নিয়ে খাটে শুয়ে দেয় আর আশফি বার হয়ে যায় রুম থেকে। কারণ এখন মেঘ কাঁদবে, যেটা দেখে সহ্য করার ক্ষমতা তার নেই। মেঘ ব্যথায় কুকড়াচ্ছে। আর পারছি না। খোদা, যে আত্মহত্যা মহাপাপ, আমাকে সেটা করতে বাধ্য করো না, নিয়ে যাও আমাকে। রাতে আশফি রুমে এসে দেখে মেঘ এখনো ওভাবে পড়ে আছে, কেমন নিস্তেজ, যেন কোনো জীবন্ত লাশ। কি করলাম আমি? এভাবে মারতে পারলাম? এত নিষ্ঠুর আমি অবশ্য হতে কে বাধ্য করেছে? আশফি মেঘকে আছোয়া করে শুয়ে দিয়ে মলম লাগাতে মেঘ চেঁচিয়ে ওঠে, আম্মু ব্যথা। কথাটা যেন আশফির বুকে লাগলো।
তবু আশফি মলম লাগিয়ে দিয়ে মেঘকে এক পর্যায়ে হাত পা বেঁধে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর মেঘের পাশে শুয়ে পড়ে আর ভাবে 3 বছর আগে সে কেমন ছিল, আজ সে কেমন। কেন করেছিস এমন মেঘ, এমন তোর বাবার সাথে মিলে? আর যদি তুই ওইসব না করতিস তাহলে তোর আর আমার সুখের পরিমাণ হতো বল? সব ভাবতে ভাবতে আরাবি ফোন করে আশফিকে। আরাবির ফোন পেয়ে মেঘের দিকে তাকায়। ঘুমিয়ে গেছে মেঘ, তাই আশফি শুয়ে থাকা অবস্থায় ফোনটা ধরে। ভাইয়া সরি রে, কাজে ছিলাম। ফোন দিয়েছিলিস? হুম। কেন বল? বলছি যে কাউকে অনেক মারলে কি করতে হয়? ভাইয়া কি হলো? মেরেছিস কেন ওকে? দোষ করেছে তাই। ভাইয়া আমি মেসেজে ঔষধ পাঠিয়ে দিয়েছিলাম, ওটাই দে, ঠিক হয়ে যাবে। আচ্ছা। ভাইয়া তুই ভেবে চিন্তে কাজ করিস। আরাবি ফোনটা কেটে দেয়। আশফি মেঘকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আশফির মনে হচ্ছে সে যেন গরম কোনো ফুটন্ত পানিকে আঁকড়ে ঘুমাচ্ছে। আশফি চোখ খুলে বুঝতে পারে মেঘের জ্বর আসছে। আশফি জলদি ওঠে মেঘের জ্বর মেপে আশফির চোখ কপালে উঠে যায়। মেঘের জ্বর 105 ডিগ্রির কাছাকাছি। কি করবে বুঝতে পারছে না। জলদি আরবিকে ফোন করে। আরবি চলে আসে। ভাইয়া অবস্থা ভালো ঠেকছে না, এখন 2 ঘন্টার মধ্যে জ্বর না কমলে হসপিটালে নিতে হবে। আরবি কি করবি জানি না, ওকে সুস্থ কর, আমি আর নিতে পারছি না। এমন সময় আশফির ম্যানেজার কল করে। স্যার মিটিংটা। ওদের মিটিং ক্যান্সেল করতে বলো। কি বলছেন স্যার? 30 কোটি টাকার প্রজেক্ট। 30 কোটি জাত মুরগি, এখানে আমার ফেটে যাচ্ছে আর তুমি টাকা নিয়ে পড়ে আছো। ফোন রাখো। ফোনটা কেটে দেয়। ভাইয়া তুমি যাও মেঘের কাছে, আমি আসছি। না, আমি যাব মানে? কিছুর দরকার হলে? ভাইয়া আমি আছি তো, আর তোমার কতক্ষণেরই ব্যাপার, মিটিংটা করে আসো। আরবির অনেক জোরাজুরিতে আশফি রাজি হয়, কিন্তু মিটিংটা বাসায় ফিক্সড করে। আশফির কথা মতো বাসায় মিটিং হয়। এদিকে মেঘ জ্বরের ঘোরে আবল তাবল বকছে। মারবেন না, আমার কষ্ট হয়, প্লিজ। আমি কিছু করি নাই। কেন কষ্ট দিন? আমি কি ক্ষতি করেছি আপনার? কে আপনি? প্লিজ ওই মাকড়সার মধ্যে জড়াবেন না। মেঘ এসব বলে যাচ্ছে। আরাবির বুঝতে বাকি রইল না আশফি কি করেছে। আরাবি মেঘের অসহায় কথাগুলো শুনে কেঁদেই দিল। মেঘের মাথায় হাত রেখে বলতে লাগলো, কত আদর করতাম তোকে, ভুলে গেছিস? আমার ছোট বোনের মতো ছিলি তুই, সব সময় কলিজায় আগলে রাখতাম। কেন করলি এসব? দেখ নিজের ভুলে কত ভুক্তভোগী তুই। আরাবি মিটিং শেষ করে রুমে আসে। আরাবি মেঘকে জলপট্টি দিচ্ছে। তুই একটু রেস্ট নে, আমি দেখছি ওকে। পারবি তো? হ্যাঁ রে পারবো, পাশের রুমে থাক তুই, সমস্যা হলে ডেকে নিব। আচ্ছা। আরাবি চলে যায়। আশফি মেঘের পাশে বসে কপালে আলতো করে ভালোবাসা দেয়। সোনা জলদি সুস্থ হও, আর এভাবে মারবো না। আশফির অনেকটা ভেঙে পড়েছে। সারা দিন রাত আশফি আর আরাবি দুজনে মিলে মেঘের সেবা যত্ন করেছে। পরের দিন সকালে মেঘ পিট করে চোখ খুলছে, জ্বরটা কমছে। আরাবি সোফায় আর আশফির মেঘের কাছে বিছানার সাথে অ্যালান দিয়ে ঘুমিয়ে আছে। মেঘ চোখ খুলে আরাবিকে দেখে অবাক হয়। সে যেন স্বপ্ন দেখছে। জোরে ডাক দিয়ে ওঠে, আরাবি আপু তুমি? মেঘের চিৎকার শুনে সবাই উঠে যায়। কি হয়েছে, কিছু লাগবে? আরাবি আপু এখানে কি করে এলে? আশফির হুঁশ এলো। পেছনে ফিরে আরাবিকে ইশারায় দিতে সে বেরিয়ে যায়। কই, এখানে কেউ নেই। কে তোমার আরাবি আপু? আমি তো কাউকে দেখি না। এখানে তো ছিল আপনি। এই দেখো, তোমার কাল থেকে অনেক জ্বর ছিল, ভুল দেখেছো, এখন রেস্ট নাও। আমি? এমনি কথা বললে শোনো না, উঠে ফ্রেশে নাও, আমি খাবার নিয়ে আসতেছি। আশফি চলে যায় নিচে। আমি যে দেখলাম, এত ভুল দেখলাম কি করে? নিচে আশফি, আরাবি সাবধানে যাস। ভাইয়া কয়টা কথা ছিল। কি? কাল জ্বরের ঘোরে মেঘ ভুলভাল বকছিল, জানিস? ও সব বলেছে আর খুব কষ্টে আছে, বুঝতে পারা যায়।
প্রতিটা কথায় খুব করুণ ছিল। ভাইয়া, তুই ওকে সব বলে দে। দেখ, হয়তো আমরা ভুল বুঝছি। ঠিক আছে। আমি গেলাম, ওষুধ দিয়ে দিছি, খাইয়ে দিস। আশফি খাবার নিয়ে রুমে আসতে অবাক। মেঘ গোসল করে চুল মুছতেছে। এই মেয়ে, কোনো আক্কেল নেই? কালকে এত জ্বর ছিল আর আজকে গোসল করে নিলে? গোসল করতে বলেছি আমি। কেমন কেমন অস্বস্তি লাগছিল। পাগল তুমি, আমাকে শাস্তি দেওয়ার মতো কোনো কাজ তোমার ধারা হবে না। আশফি মেঘকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। ভেবো না ভালোবেসে করেছি। তুমি মরে গেলে আমি জ্বালাবো কাকে? আমার কাজ কে করে দিবে? তাই এত কষ্ট করতেছি। আশফি গোসলে চলে যায়। মেঘ ওখানে বসে চিন্তা করছে কিভাবে বুঝলো আসলে কি হয়েছে। চিন্তার যেন কোনো শেষ নেই। মেঘ উঠে ওর আম্মুর কাছে চলে যায়। আম্মুর সাথে দেখা হয় না তো। মেঘ আর আম্মুর হাতটা ধরে। কেমন আছো মা? মেঘের স্পর্শ পেয়ে ওর মার চোখ দিয়ে পানি বের হচ্ছে। নার্স এসে, ম্যাম, উনি আপনাকে অনুভব করতে পারে, শুনতে পারে, এমন কিছু। থাক, আপনি চিন্তা করবেন না। মেঘ কিছুক্ষণ মায়ের কাছে থেকে চলে আসে। মেঘ আসতে আসিফ মেঘকে জড়িয়ে ধরে। কই ছিলা? মেঘের অবস্থা খারাপ, কারণ আশফি বলেছে তো বলেছে, সাথে ঘাড়ে কিসেরও করেছে। প্রতিটা কিসে মেঘ কেঁপে উঠেছে। কি কিছু লাগবে? হুম, তো আমি নিয়ে আসি। এখন আপাতত তোকে লাগবে, চুপ থাক। মেঘের ঘাড়ে থেকে ঠোঁট কিস করতে গেলে মেঘ আশফিকে ধাক্কা দেয়। আপনার মতো এইরকম একটা মানুষরূপী অমানুষ আমার কাছে আসলে আমার অসহ্য লাগে। আশফির হাত মুঠো করে রাগটা আয়ত্তে আনার চেষ্টা করেছে। যেহেতু মেঘ অসুস্থ ছিল, তাই আশফি ওকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। সারাদিন বাসায় আসেনি। রাত 12টা। কেমন একটু একটু চিন্তা হচ্ছে মেঘের, আসলে অনেকটাই, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না। ধুর, যেখানে যাবে যাক না, তোরে তো চিন্তা কিসের? হ্যাঁ, কিন্তু তাও চিন্তা তো হচ্ছে। কি করা যায়? বুদ্ধি। মেঘের বুদ্ধির অবসান ঘটিয়ে আশফি চলে এলো। হাতটা কাটা, রক্ত পড়ছে। মেঘ অবাক, কিন্তু আশফির কাছে যাওয়ার সাহস নেই। আশফি আস্তে করে বিছানায় একপাশে শুয়ে পড়ে। মেঘ অবাক, খালি দেখছে কখন ঘুমালে সে মলম পট্টি করে দিবে আশফির হাতে। বেশ কিছু সময় পরে মেঘের মনে হয়েছে আশফি ঘুমাচ্ছে। টিপ টিপ করে আশফির হাতটা ধরে রক্ত মুছে ঔষধ দিতে আশফির ঘুম ভেঙে যায়। এই, তুই কি করছিস এখানে? আশফি খেয়াল করে তার হাতে ঔষধ। আমার মতো মানুষের খেয়াল না রাখলেও চলবে। বলে আবার শুয়ে পড়ে। মেঘের আশফির কথায় খুব কষ্ট হচ্ছে। পরশু যেভাবে মেরেছে, ওদিনও এভাবে ব্যথা পায়নি। আজ যেমনটা লাগছে। মেঘের রুম থেকে বেরোতে গেলে এই শোন, মেঘ পেছনে ফিরে তাকায়। আমার পাশে এসে শুয়ে পড়, না হলে ঘুম আসবে না আমার। মেঘ চুপ করে শুয়ে পড়ে। আশফির ঘুমিয়ে যায়, কিন্তু মেঘের ঘুম নেই। বারবার আশফির বলা কথাটা কষ্ট দিচ্ছে। রাত গড়িয়ে সকাল। মেঘ উঠে নামাজ পড়ে কিচেনে যায়। তখনই দরজা দিয়ে আরবি আসে। এসে অনেক অনেক দরকারি একটা কাজে তার ধারণা ছিল না। সে এখন সজাগ থাকবে। হঠাৎ মেঘকে দেখে চমকে যায় আরবি। আপু, তুমি? আরবি কি বলবে বুঝতে পারছে না। এমন সময় মেঘ আরবিকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে। আপু, তুমি এতদিন করেছিলে আপু? কত মনে পড়েছে জানো? এর মধ্যে আশফি এসে পড়ে। তুমি ওনাকে চিনো? জি। উনি একজন ডক্টর, তোমার মায়ের চেক আপ করতে এসেছেন। আপু? হ্যাঁ পিচ্ছি, আমি আন্টির চেক আপ করতে এসেছি। এদিন কোথায় ছিলেন? পরে বলবো, আগে তোর মাকে দেখি। আচ্ছা। এই যে মিস মেঘ, 5 মিনিটের রুমে আসেন। কি লোক এটা! আমি একটু যেতাম আপুর কাছে। না, আপু যখন এসেছে তবে তার কথাটাও শুনতে হবে। মেঘ ভেবে উপরে যায়। জি বলুন। তোমাকে শাড়ি পরতে বলছিলাম সব সময়, তুমি এটা কি পরেছো? আসলে সরি, সামলিয়ে হাঁটতে কষ্ট হয়। হোক, তাও যে শাড়ি পরে আসো। মেঘ মাথা নাড়িয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। আর আশফি বেলকনিতে গিয়ে আরবিকে ফোন করে।
কিরে হঠাৎ এভাবে? ভাইয়া, শাহানাজ খান এর সেন্স এসেছে। এখন উনি আমাদের সবটা বলতে পারবে, আর আমরা মেঘার আসল বাবার খোঁজ পাবো। কথাটা ফোনেও তো বলতে পারতি। না, পারতাম না, কারণ এখন আমার মেঘাকে কিছু বলার প্রয়োজন। ঠিক আছে, তুই এখানে থাক, আজ আমি এখনই বার হচ্ছি। আশফি রুমে এসে দেখে মেঘ বার হচ্ছে বাথরুম থেকে। এক নজর মেঘকে দেখে চলে যায়। কি লোক রে বাবা, শাড়ি পরতে বলে চলে গেল। নিকুচি করেছে কথা শুনতে। মেঘ নিচে মায়ের রুমে চলে আসে। আপু, হ্যাঁ। তোমার সাথে আমার অনেক কথা আছে। হ্যাঁ, আমারও আছে। দাঁড়াও, আমি ওনার ওষুধ দিয়ে আসছি। মা কেমন আছে? আশা করা যাচ্ছে কিছুদিনের ভিতরে সেন্স ফিরতে পারে। মেঘ খুশিতে আত্মহারা। চল পিচ্ছি, যাই। কোথায়? চলো তো। মেঘকে নিয়ে একটা রুমে আসে আরাবি। আচ্ছা আপু, তুমি অচেনার কোনো খোঁজ জানো আপু? সেই দিনের পর থেকে কোথায় হারিয়ে গেলে কাকু, মামনি সবাইকে অনেক মিস করেছি। বাবাকে কত বলেছি, বাবা বলেছে তোমরা নাকি নাই। তোর বাবা মিথ্যে বলেছেন পিচ্ছি। আসল ঘটনাটা বলো না। আচ্ছা পিচ্ছি, আগে বল তো, তুই যে অচেনাকে ভালোবাসিস এটা কিভাবে বুঝলি? আপু, তিনি আড়ালে থেকে আমাকে সবসময় বাঁচিয়েছে, আমাকে সবসময় খুশি রেখেছে, আমার হাসি মুখ থেকে সরতে দেয়নি। এটা বুঝলাম ওনার সাথে দেখা করার কথা ছিল যেদিন, ওর আগের দিন রাতে আমি। অতীত। আম্মু, এই আম্মু, আমাকে একটু হেল্প করো, চুল আটকে গেছে চেনের সাথে। কিছু একটা শব্দ হয়। কে কে ওখানে? ধুর, এই চুল, যা, এইভাবেই ঘুমাবো। আমি ঘুমোতে চলে যাই। হঠাৎ রাতে কারোর স্পর্শ অনুভব করি, মাথায় হাত বোলাচ্ছে। ভাবলাম আম্মু। চোখ খুলতেই দেখি সেই লোকটা মুখে মাস্ক দেয়া। আমি উঠে পড়ি। শান্ত হও, কিছু বলতে এসেছি। আমি বুঝতে পারছি সে অচেনা, যে এতদিন আড়ালে ছিল, আমাকে সমস্ত কাজে যে হেল্প করতো, আমাকে আড়াল থেকেও কত ভালোবাসা দিয়েছে, আমাকে খুশি রাখার দায়িত্বটা যে নিয়েছিল। জি, আমি আপনাকে দেখতে চাই। কালকে বিকেল 5টায় চলে আসবা তোমার স্কুলের পাশে পার্কে। আমি আর আমার পরিবারও থাকবো। তোমাকে কিছু জানাবো। আমরা তোমার বাবার কাছে আসব, তার সবটা বলে তোমাকে বিয়ের প্রস্তাব দিব। আমি জানি আমাদের মানা করবেন না উনি। তারপর তোমার 18 বছর হলে তোমাকে বিয়ে করব। মনে রেখো। এখন আমি আসি। সে চলে গেল। আমি অনেক খুশি ছিলাম। পরের দিন বাবাকে বলে 5টায় চলে আসি আমি, কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, সে আসেনি। আমি অবশেষে চলে আসি। আপু জানো, অনেক কেঁদেছিলাম ওই দিন, আর বাবাকে সবটা বলেছিলাম, কিন্তু বাবা কোনো খোঁজ দিতে পারেনি। আমার বা কত বয়স ছিল বলো, নিজেও কিছু করতে পারেনি। তারপর তোমার বাসায় যাই, কিন্তু তুমিও নাই, কাকু মামনি কেউই নেই। বাবাকে বলছিলাম, বাবা বলল তোমরা কই যেন চলে গেছো। পিচ্ছি, তোর অজানাটা কে তুই জানিস? কে? আসিফ ভাইয়া। কি? হ্যাঁ, আমি সব সময় সব জানতাম। আসিফ ভাইয়া আমাকে বারণ করে দেয়, ফলে আমি কিছু বলিনি তোকে। ওই দিন তোকে সারপ্রাইজ দিতাম। আমরা সবাই মিলে আমরা বের হই পার্কের উদ্দেশ্যে। আমরা শেষ পর্যন্ত যেতে পারিনি। কেন আপু? তখন যখন আমরা বের হই, আরাবি বলতে শুরু করে। সেদিন বিকেলে, ভাইয়া, ও ভাইয়া, তুই কি এখনো বের হলি না? মনে হচ্ছে তুই একটা মেয়ে, তাই এত সাজ। এই, আমি মোটেও সাজি নাই, তুই এসব বলবি না। তা তো দেখাই যাচ্ছে। মা, তোমার মেয়েকে বারণ করে দেও কিন্তু। আচ্ছা বাবা, তোরা থামবি? ওই মেয়েটা একা দাঁড়িয়ে আছে তো। মা, তুমি কি অনুরাধা কাকি মনিকে বলেছ সব? না রে মা, ওকে ফোনে পাইনি। তাছাড়া আজ আমার আসিফকে নিয়ে যাব, তখন ওর সাথে কথা হবে। আচ্ছা চলো, এবার দেরি হচ্ছে। সবাই বেরিয়ে পড়ে। আশফি ড্রাইভ করছে, আরাবি পাশে, আর পেছনে তাদের মা বাবা। মাঝ রাস্তাটা একটা খাদের ধার ঘেঁষে যায়। হঠাৎ বড় একটা ট্রাক ধাক্কা দেয় পেছন থেকে। গাড়িটা খাদে গিয়ে পড়ে। আশফির কিছুটা সময় পর চোখ খুলে।
পাশে আরাবি সেন্স হারিয়ে পড়ে আছে, মা বাবা পেছনে নেই। আশফি খুব কষ্ট করে বার হয়ে যেটা দেখে ওটা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না সে। তার মা বাবাকে অ্যাক্সিডেন্টের উপর গুলি করে মারা হচ্ছে। মা বাবার নিথর দেহ দুটো রাস্তায় পড়ে আছে। আশফি ওখানে সেন্স হারিয়ে পড়ে থাকে। চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করে, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওঠে। আমার বোন কই? পাশে থাকা নার্স, আপনি উত্তেজিত হবেন না প্লিজ, আপনার বোন অন্য কেবিনে আছে, সুস্থ আছে। আমাকে এখানে কে আনলো? আমি। কে আপনি? আমিও তোমাদের চিনি না, আসলে ওই রাস্তা দিয়ে আসছিলাম, তোমাদের এই অবস্থা দেখে হসপিটালে নিয়ে আসি। মা বাবা ছিলেন ওখানে আমার। ওনারা তোমার মা বাবা আন্দাজ করেছিলাম, কিন্তু ওনারা বেঁচে নেই। আমি ওদের কাছে যেতে চাই। বোন কই? তুমি একটু রেস্ট নাও, বোন ঠিক আছে, বিকেলে বাবা মায়ের কবর দেওয়া হবে, তখন দেখো। আশফি পুরো ভেঙে পড়ে। বিকালে আশফি আর আরাবি এখন একদমই সুস্থ না, কিন্তু তাও তারা মা বাবাকে দেখতে এসেছে। শেষ দেখা মাটি দেওয়া হলো। আরাবি আশফিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাইয়া, কি হয়ে গেল ভাইয়া? কাঁদিস না, মা বাবাকে যে বা যারা মেরেছে তাদের আমি নিজের হাতে শাস্তি দেব। মেরেছে মানে? হ্যাঁ আরবি, আশফি তার চোখে দেখা সব ঘটনা খুলে বলে। আশফি ওই সময় শাহজাহান খানের রূপটাও দেখে নেয়। কি বলছিস? শাহজাহান খান আমাদের মারবে কেন? সেটা জানাবার জন্য আমাকে সময় দে। বেশ কিছুদিন পর ওরা সুস্থ হয়ে যায়, কিন্তু দুই ভাই বোন কই যাবে? বাসায় গেলে যদি মেরে ফেলে। আশফি ওই ভদ্রলোককে সব খুলে বলে। ভদ্রলোক তাদের নিজের বাসায় নিয়ে যায়। এমন দিনে এসব লোক দেখা খুবই কম মেলে। আশফি দুদিন পর খান বাড়িতে যায় লুকিয়ে তার মেয়েকে দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে যা আঘাত পায় তা ওই সমস্ত শরীরের আঘাতের হার মানায়। মেঘের রুমে শাহজাহান খান আর মেঘ কথা বলছে। ভালো করেছো বাবা ওদেরকে মেরে, ওরা এটারই যোগ্য। হ্যাঁ মা, তুই চিন্তা করিস না, আর কেউ তোকে জ্বালাবে না। সেদিনই ওদের আমি সমস্ত খেলা শেষ করে দিয়েছি। ঠিক আছে বাবা। আচ্ছা মামনি, আমি এখন যাই, তুমি রেস্ট নাও। বাবা চলে গেলে মেঘ শুয়ে পড়ে। ওদিকে আশফি যেন কানকে বিশ্বাস করতে পারছে না। আমাদের ওই অবস্থার জন্য মেঘও দায়ী। আশফি মেঘের সাথে না দেখা করে চলে আসে। এসে আরাবিকে সব খুলে বলে। ভাইয়া, কোথাও ভুল হচ্ছে। না বোন, এতদিন ভুল ছিলাম আমি। চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিব। ওই দিন ওই মুহূর্তে আশফির এক নতুন জন্ম হয়। এই আশফি আর হাসে না। এই আশফি সবসময় রেগে থাকে, নিজেকে গড়ে তোলে একটু একটু করে। ভদ্রলোক আশফিকে একটা ছোট বিজনেস দেয়, আর সেটাই আশফি দাঁড় করায়। বোনকে মেডিকেলে পড়ায়, নিজে সফল বিজনেসম্যান হয় বর্তমান। বদলে গেছে মেঘ ভাইয়া, অনেক বদলে গেছে। মা, বাবার অ্যাক্সিডেন্টটা কি করে হলো? আর বাবাই বা তোমাদের কেন মারতে যাবে? এটা তোর আসল বাবা নয় মেঘ, তোর আসল বাবা আমার নিজের কাকু আফজাল চৌধুরী। আমার বাবা আর আফজাল কাকুর দুজনের সব মিলিয়ে মোট 200 কোটি টাকার সম্পত্তি আছে। তোর বাবাকে মেরে অনুরাধা কাকিমাকে বিয়ে করে শাহজাহান খান। তখন তুই অনেক ছোট, মাত্র 1 বছর বয়স, তাই তোকে কাকিমণি বলেনি তোর আসল বাবা কে। কিন্তু বিয়ের পর শাহজাহান খান জানতে পারে এই সম্পত্তি তোর নামে, যেটা তোর 18 হলে তুই অন্য কারো নামে করতে পারবি। আর যদি তার আগে মারা যাস, সমস্ত সম্পত্তি চলে যাবে একটা বৃদ্ধাশ্রমের নামে। তাই তোকে বাঁচিয়ে রেখেছিল শাহজাহান খান। আর আমাদের পুরো পরিবারকে মেরে ফেলার সময় বাবাকে দিয়ে পেপারে সাইন করে নেয়। ওই লোকটা সারাটা জীবন টাকার পিছনে ছুটেছে, সবাইকে মেরেছে। উনি ভেবেছিল আমি আর ভাইয়া মারা গেছি, কিন্তু আমরা বেঁচে আছি এটা কেউ জানতো না। শাহজাহান খান আর কাকিমার অ্যাক্সিডেন্টটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল, কিন্তু ভাইয়া এটাকে কাজে লাগায়। নিজের পাওয়ার দিয়ে শাহজাহান খানের সব কালো কাজ বের করে আর এই বাড়িটা কিনে নেয়। শাহজাহান খান মরেনি, বেঁচে আছে, ভাইয়া বাঁচিয়ে রেখেছে। এখন তুই বল, আমার ভাইয়া যা করেছে ভুল কি ছিল তাতে? মেঘ আরাবির কথাগুলো শুনে ফ্লোরে বসে পড়ে। আপু, ওই দিন বাবাকে না ওই লোকটাকে বাবা বলা যায় না। আমি ওনাকে বলেছিলাম রবিনের কথা। রবিন 6-7 দিন ধরে আমাকে বিরক্ত করছিল। আমি আশফির কথা বলিনি। তুমি বলো আমাকে কোন নাম নিতে শুনেছেন উনি?
কেন উনি একটাবার আমার কাছে শুনল না? কেন আপু, কেন এত কষ্ট সইতে হলো আমাকে? আমি জানতাম তুই কিচ্ছু করিসনি, কিন্তু তাও ভাইয়াকে আমি অনেক বোঝাতে চেয়েছি, পারিনি। ভাইয়া ওই দিনের কথা ধরে বসেছিল। চিন্তা করিস না, আজ শাহজাহান খানের সেন্স আসছে, ওনার থেকেই সব জেনে নিক ভাইয়া। আপু, দুপুর গড়িয়ে রাত হয়ে যায়। আশফি বাসায় আসে মাত্র। বাসায় আসতে প্রথমে আরবের কাছে যায়। ভাইয়া তুই আসলি? আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, ফোন করেছিল, আমি চলি এখন। তুই মেঘের কাছে যা। আশা করি তুই ভুল, শাহজাহান খান তোকে সব বলেছে। হ্যাঁ রে, আমি ভুলছিলাম, না জেনে কতটা কষ্ট দিয়েছি ওকে। আরবি চলে যায় আর আশফি রুমে এসে দেখে। আশফি রুমে এসে মেঘকে খুঁজে পায় না, সারা বাড়ি খুঁজে পায় না। কই গেল? আচ্ছা, আমি তো আসল জায়গায় দেখলাম না। আশফি মেঘের মায়ের রুমে গিয়ে দেখে মেঘ মায়ের হাতটা ধরে কেঁদে চলেছে। চোখের পানি আজ বাদ মেনেছে। কষ্টগুলো কষ্টই আছে, কারণ চাইলে যে মাকে কিছু বলতে পারছে না। মা যে অসুস্থ, চোখ দুটো বন্ধ, মেয়ের কান্নাটা তিনি দেখতে পারবেন না। কষ্টগুলো মাকে বললে হয়তো একটু কমতো, কিন্তু মা যে কিছু শোনার মতো অবস্থায় নেই। আশফি মেঘের কান্না দেখে নিজেকে সামলে মেঘকে হুট করে কোলে নিয়ে নেয়। কি? ইস, এখানে চিল্লালে কাকিমার সমস্যা হবে। আসলে কাকিমা না, শাশুড়ি মা। মেঘ চুপ করে আছে। যখন আশফি মেঘকে আশফির রুমের কাছে আনে, তখনই মেঘ লাফালাফি শুরু করে। ছাড়ুন আমাকে, বাজে রোগ একটা, ছাড়ুন লুচ্চা বেটা। আশফি মেঘকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে নিচে হাঁটু ভাঁজ করে বসে। সরি, আমি ভুল করেছি, মাফ করে দাও। আমি প্রমিস জীবনে তোমাকে সব সুখ দিবার চেষ্টা করব। বাহ বাহ, সব ভুলে যাও বলে ভুলে যায় মিস্টার আশফি? কিছু ভোলা যায় না। আপনার আমাকে দেওয়া প্রতিটা কষ্ট আমার খুঁটে খুঁটে মনে আছে। আমাকে মাফ করে দাও। করতে পারি, তার আগে আমাকে কিছু দিতে হবে। কি বলো? ডিভোর্স। ডিভোর্স কথাটা শুনে আশফি ঠাস করে চর বসিয়ে দেয় মেঘের গালে। মেঘ গালে হাত দিয়ে কাঁদো চোখে আশফির দিকে তাকিয়ে আছে। আশফি উঠে মেঘের গলা ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। খবরদার, এটা প্রথমবার ছিল। জীবনে আর কখনো আমার থেকে দূরে যাবার কথা চিন্তা করিস না, তাহলে তোকে মেরে দিব, সব জ্বালিয়ে দেব আমি। তোকে মারি, আমি মারবো, ভালোবাসি, আমি বাসবো। অন্য কোনো ব্যক্তির তোর উপর অধিকার নেই, তুই শুধুই আমার। আমি তোকে ঠিক যেভাবে রাখবো, তোকে আমার কাছে ঠিক সেভাবে থাকতে হবে। মেঘ, জানো, ভালোবাসায় দুইটা রুলস। এক, ভালোবাসার মানুষের জন্য সারা জীবন তার স্মৃতি জড়িয়ে কাঁদা। দুই, না হলে তাকে যেভাবে পারো সেভাবে নিজের কাছে রাখো। আমার ভালোবাসা দুর্বল নয় যে তোমাকে আমি ছেড়ে দিব। তোমার কাছে অপ্রিয় হলেও সত্যি এটাই, আশফি তোমার বর্তমান, আশফি তোমার ভবিষ্যৎ। সারাটা জীবন আমার সাথে কাটাতে হবে, তুমি চাইলেও না চাইলেও। আমি থাকবো না, এই লোক মারা ছাড়া কিছুই করতে পারে না। আশফি রেগেছিল এই বাচ্চামি দেখে। এখন ওর ঠিক কী রিয়াকশন আসছে তা সে নিজেই জানে না। এখন মেঘকে কিছু বলাটা বোকামি, তাই আশফি কথা ঘুরাবার ট্রাই করছিল। মেঘ, কি? খাবার খাবো, টেবিলে আছে। ওকে চলো। মেঘকে কোলে তুলে নেয়। টেবিলের সামনে আসতে, এই মিয়া, এই দেখছেন না আমি কাঁদছি, খাবো কি করে? আশফির ইচ্ছে হচ্ছে টেবিলে রাখা পানির গ্লাসে ডুব দিয়ে মরতে। কেঁদো না, এই নাও খাও। খাবো না। কান্না থামিয়ে খাবা নাকি আর একটা থাপ্পড় দিব? মেঘ থাপ্পড়ের কথা শুনে, ওরে আর একটা খাইলে সোজা উপরে চলে যাব। অচেনার বাচ্চা, তোকে তো আমি পরে টাইট দিব, এখন খেয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। মেঘ খাবার খেয়ে নেয়, আশফিও খাবার খেয়ে আসবি মেঘকে নিয়ে শুয়ে পড়ে। আমি আপনার কাছে শোবই না। নিজেকে ছাড়াতে পারলে যাও। মেঘ প্রায় 1 ঘন্টা যাবৎ ট্রাই করে যাচ্ছে আশফির থেকে সরে আসার, শেষমেশ না পেরে ঘুমিয়ে যায়। সকালে মেঘ ঘুম থেকে উঠে আশফিকে পায় না। গেলে কই? জাহান্নামে গেলে ভালো হয়। মেঘ উঠে ফ্রেশ হয়ে খাবার বানিয়ে মায়ের কাছে যায়। সিস্টার, মায়ের কি অবস্থা? ম্যাম হয়তো কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, আশা করা যায় খুব জলদি চোখ খুলবে। মেঘ অনেকটা সময় মায়ের পাশে থেকে চলে আসে। রুমে এসে অবাক, পুরো রুমটা তার প্রিয় কাঠগোলাপ দিয়ে সাজানো। সামনে হার্ট শেফের সরি লেখা,
সেটাও কাঠগোলাপ দিয়ে। আশফি মেঘের সামনে হাঁটু মুড়ে বসে, সরি জান, আই মেড মিস্টেক বাই নট বিলিভ মি। ইউ গিভ মি এ চান্স টু কারেন্ট দিস মিস্টেক। আই লাভ ইউ সো মাচ। এগুলো মেঘের কাছে স্বপ্নের মতো। তার স্বপ্ন ছিল তার প্রিয় কাঠগোলাপ দিয়ে ওকে কেউ ইংরেজিতে প্রপোজ করবে। স্বপ্নটা ও ছাড়া কেউ জানতো না, কিন্তু এটা ডায়েরিতে লেখা ছিল। আশফি সেখান থেকে পড়ে তার প্রিয়কে এই সারপ্রাইজটা দিল। আই এম ওয়েটিং। মেঘের ইচ্ছে হচ্ছে আশফিকে জড়িয়ে ধরতে। I love you too. I want to live with you for the rest of my life. You will be with me on my way. কিন্তু মুহূর্তে আশফির দেওয়া সব কষ্টের কথা মনে পড়ে যায়। মেঘ চলে আসতে যায় এমন সময়, মেঘ রুম থেকে বেরিয়ে আসতে যায় এমন সময় আশফি মেঘের হাতটা ধরে টান মারে। মেঘ টাল সামলাতে না পেরে আশফির বুকে গিয়ে পড়ে। আশফি এক হাতে জড়িয়ে রেখেছে মেঘের কোমর, কপালে কপালটা ঠেকিয়ে গাইতে লাগলো। এইটুকু গান গেয়ে আশফি বলতে লাগলো, তোমার জন্য গেয়েছিলাম জীবনের প্রথম গান মনে আছে মেঘ? সেই ছোট্ট অষ্টম শ্রেণীর মেয়েকে ভালোবেসেছিলাম। তোমার কাছে আসিনি কখনো, কিন্তু একটা বছর পার হতে বুঝতে পারলাম তুমি ছাড়া অচল আমি। জীবনের মানেই খুঁজে পাই না, কেমন খালি খালি লাগে। তখন তোমার আশেপাশে নিজেকে রাখার চেষ্টা করতাম। সেই পিচ্ছি মেয়েটা যে আজ আমার বউ, আমার হৃদয় স্পন্দন চলার কারণ, বেঁচে আছি যার জন্য। ক্ষমা করে দাও না বউ, কষ্ট হচ্ছে তোমার থেকে দূরে থাকতে। মেঘ মাথা উঁচু করে। ভুলতে বললে সবটা ভুলে যায়? বলুন কি কি ভুলবো, বলুন। ভুলে যাব সেই দিন রাতে হাতে কফি ফেরার কথা? ভুলে যাব শুধু পোড়া হাত নিয়ে রান্না না করতে পারায় এক ঘর ভর্তি মাকড়সার মধ্যে চেড়ে আসার কথা? ভুলে যাব বিনা কারণে অমানুষের মতো মার খাওয়ার কথা? কি কি ভুলবো বলেন? কতটা ভোলা সম্ভব? সম্ভব কিছু না। জেনে না বুঝে দিনের পর দিন অমানবিক টর্চারের কথা, ফিজিক্যালি মেন্টালি অল টাইপের টর্চার করেছেন আমার উপর। তখন মনে পড়েনি আরে মেয়েটা যে বাচ্চা? কেন মনে হয়নি তখন? এতই ভালোবাসি ওকে, একটাবার প্রশ্ন করি, মেঘ এমনটা তুমি করেছো? বিশ্বাস করেন না আমাকে? একটুও না। বিশ্বাস তো আপনি আপনার মা বাবার খুনিকে করেন। আজ ওই লোকটা না বললে হয়তো আমি এখন অন্য কোনো কারণে ওই বিছানায় পড়ে কাটা ছাগলের মতো লাফাতাম। ঠিক অন্য কোনো টর্চার চলতো আমার উপর। কাঁদতে কাঁদতে মেঘের হেঁচকে উঠে গেছে। তাও একদমই বলে ফেললো কথাগুলো, যেন এতদিনে জমানো রাগ, অভিমান, অভিযোগ সব ঝেড়ে দিল। কি হলো, চুপ কেন? কথা বলুন, বলুন না। আশফি পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আসলে এই ভুলের কোনো ক্ষমা তো আছে? সে যে বাচ্চা একটা মেয়ে, সেটা কি সে বুঝেছিল? জানতে চেয়েছিল একটা বার। বিশ্বাস, আসলে সে তো মেঘকে বিশ্বাস করে না। করলে তো মেঘকে বলতো সবটা। মেঘ আশফির হাতের ঢিল পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে কোথায় যেন চলে যায়। আশফি ওখানে হাঁটু মুড়ে বসে কাঁদছে। কিভাবে কষ্ট দিলাম আমি ওকে? ওকে হারালে মরে যাব আমি। কি করে ওর কাছ থেকে ক্ষমা নিব আমি? এসব ভাবছে আর চোখের পানি বিন্দু বিন্দু মাটিতে পড়ছে। সারাটা দিন আশফি নিজেকে ঘরে লক করে রেখেছে। কোনো ফোন কল, কোনো কথা কিছুই বলেনি। মেঘও সারাটা দিন ছাদে কাটিয়েছে। দুপুরের কাকফাটা রোদেও সেখানে ছিল। ভালোবাসার গভীরতা মাপযন্ত্র এই পৃথিবীতে তৈরি হয়নি এখনো, কিন্তু কাছে থেকে যেন দূরত্ব বেশি। মনের দূরত্ব বড় দূরত্ব, পৃথিবীর যে কোনো দূরত্বকে হার মানায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আকাশের বুকে মৃদু আলো, হালকা মেঘ, হালকা নীলে যেন অপরূপ প্রকৃতি। মেঘ এক মনে আকাশের দিকে তাকিয়েছে। এমন সময় পিছন থেকে কেউ তার কোমর জুড়িয়ে ঘাড়ের চুলগুলো ছড়াতে ব্যস্ত। স্পর্শটা তার চেনা, আর কেউ নয়, এটা আশফি। ছাড়ুন না। ছাড়ুন। ও মা, আমার বউটার দেখি ঘাড়ে তিল আছে। আগে খেয়াল করিনি তো। আসলে আগে তো এত কাছে আসিনি। মেঘের ঘাড়ের ডান হাতের দিকে একটা তিল আছে, সবসময় কাপড়ে ঢাকা থাকে। সিক্রেট তিল বলা যায়। কি সমস্যা আপনার? অনেক সমস্যা। রাগ হচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার বউ খায়নি সারাদিন, গোসলও করেনি। সারাদিনেই ছাদের রোদে বসে আছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। বউ কালো হয়ে যাবে তো।
বউ না আপনার, আর আমি বউ হলে জানিয়ে বিয়েটা করতেন। পরের বার জানিয়ে করব। আর তুমি তো নামেই বউ, এখনো বউয়ের মতো কোনো আচরণ করেছো নাকি? তবে তুমি যে করতে পারি। দাঁতগুলি পড়ে যাবে সব, উগান্ডার অধিবাসী। যাক, এখন তোমাকে এই বুড়োর বউ কইবে লোকে। আশফি আর কথা না বাড়িয়ে মেঘকে কোলে তুলে নেয়। এই মিয়া, কথায় কথায় করে নেওয়া কোন ধরনের স্বভাব? নামান বলছি। হেই তিমুর মরমরায়ন বলবার পারল না রে, কি আর করার, এখন টাইম এরাই যাই। আশফি মেঘকে টেবিলে এনে হাত পা বেঁধে দেয়। আহা, ছাড়ুন, মেরে দিব একদম, বলে দিলাম। লুচ্চা বেটা, তোর বউ কালো হবে দেখিস। নাও হয়ে গেছে। তা মহারানী, বউটাকে আমার শুনি। মেঘ ভেবে দেখলো সে তো নিজেকে গালাগাল দিচ্ছে। এখন না কথা বলে খেয়ে নাও। মেঘ খাবার খেতে খেতে নখের আঁচড় বসিয়ে দেয় আশফির হাতে। নোক নাকি ছুরি, মেরে ফেলবা নাকি? মেঘ খেয়াল করে অনেকটা লাল হয়ে গেছে, মনে মনে অনুতপ্ত, কিন্তু আশফিকে দেখালো না। জংলি বিড়াল। কি? জংলি বিড়াল? কে? তুমি। আশফি মেঘের খাবারটা শেষ করে নিজে একটু খেয়ে নেয়। খুব ভালো মেয়ে, এখন চলো। কোথায়? গোসলে। কেন? গোসল করবা না? করবে। আপনার সাথে কেন যাব? একাই যাব আমি। না, আমি আর তুমি যাব। না। হ্যাঁ। না। হ্যাঁ। না। না। হ্যাঁ। হ্যাঁ তো আমি তোমাকে হাই বলছি। আসলে হয়েছেটা কি, মেঘ একটু বাচ্চা টাইপের, তার উপরে শান্ত স্বভাবের। কষ্টগুলো নিজের মধ্যে পুষে রাখে, নিজেকে সামলায় নিজে, কিন্তু অতিরিক্ত কষ্ট তার মনে দাগ কেটেছে। বাচ্চা স্বভাবের মেয়েটার সাথে বাচ্চামি করে মন পেতে হবে, এটা আশফি বুঝতে পেরেছে। তাই নিজেকে সামলে মেঘের সাথে তার মতো করে ব্যবহার করার ট্রাই করছে। আশফি মেঘকে কোলে তুলে সোজা বাথরুমে চলে যায়। মেঘকে বাথটাবে নামিয়ে পানি ছেড়ে দেয়। এগুলো কি হচ্ছে? বের হন আপনিও, আমি একা পারবো। না, পারবো না। আশফি মেঘের চিল্লানিকে কোনো পাত্তাই দিচ্ছে না, উল্টো উপভোগ করছে আর মাঝে মাঝে কিস করে যাচ্ছে। মোট কথা খুবই অস্বস্তির মধ্য দিয়ে মেঘের গোসল শেষ করলো। এখন জামাটাও আপনি চেঞ্জ করবেন? তুমি বললে করতে পারি। এবার মেঘ এমন একটা চিল্লানি দিল, আশফি কানে হাত দিয়ে বার হতে বাধ্য হলো। আশফি গিয়ে অন্য বাথরুমে কাপড় পাল্টে নেয়। মেঘ বেরিয়ে আসে নীল রঙের একটা শাড়ি পরে। ফর্সা গায়ে নীল রং মানায় বেশ। রাত বেজে গেছে 4টা। চুল আশ্রাতে বেলকনিতে যায়। চুলগুলো আশ্রে দোলনায় বসে গাটা এলিয়ে দেয়। রাতের আকাশে ঈদের চাঁদ দেখা যাচ্ছে। সে তো ভুলেই গেছিল কিছুদিন পরে ঈদ। রমজানের ঈদটা কি ভালো কেটেছিল, হাসি ঠাট্টা মজা। 2টা মাসের মধ্যে সব পাল্টে গেল। আশফি তার অচেনাকে মিস করেছে। কি অদ্ভুত, কিছুদিন আগে যাকে দেখার জন্য ছটফট করত, আজ সে কাছে আসলে কষ্ট হয়। আল্লাহ চাইলে কি না করতে পারে। যাকে সারাটা জীবন বাবা বলে মেনে আসলাম, কতটা ভালোবাসা দিলাম, সে ধোঁকা দিল। টাকা, পৃথিবী মানুষের কাছে টাকাই সব। মলিন হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। তুমি এখানে? সারা বাড়ি খুঁজে আসলাম আমি। পেছনে ফিরতে আশফিকে দেখতে পায়, চুপ করে বসে আছে। ওলে বউটা এত লাগ তলে, দেখো মুখটা অফ করে লিখেতে। বাচ্চা বউটাকে বাচ্চামি করতে দেখি না ততদিন। ভেংসি কাটছো কেন? মেঘ উঠে চলে যেতে গেলে আশফি হাতটা ধরে টান মারে। কই যাচ্ছ? মেঘ কেঁদেই দিল। কাঁদছো কেন? কান্না পাচ্ছে তাই। কি হয়েছে বলো? কেঁদো না, কষ্ট হয় আমার। এই চোখে পানি না, ঠোঁটে হাসি দেখতে চাই আমি। কি হয়েছে বলো? জানি না, কষ্ট হচ্ছে। আশফি মেঘকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে। এভাবে অনেকটা সময় মেঘ কাঁদতে থাকে। প্রায় 1 ঘন্টা পর মেঘ কান্না থামিয়ে। ছাড়ুন। না। কেন? আমার বউকে আমি ধরবো না তো কে ধরবে? মেঘ আশফির দিকে তাকিয়ে। খারাপ লাগতেছে না কেন আমার? কি হয়েছে বলো আমাকে, কাকে মনে পড়েছে? মেঘ এবার আশফিকে জড়িয়ে ধরল। আসলে পুরনো সব কথা মনে পড়ে মনের অজান্তেই কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে তার।
বেশি মনে পড়ছে বাবার সাথে কাটানো দিনগুলোর কথা। একটা লোক কিছু সম্পত্তির জন্য কিভাবে এত নিচু খেলা খেলতে পারে। এই মুহূর্তে তার পাশে কোনো আপন লোক প্রয়োজন। আশফি তাকে কষ্ট দিয়েছে, কিন্তু ভালো যে সে বাসে তাকে। কেঁদে চলেছ, কি হচ্ছে এগুলো দেখো, কান পেতে ওকে কষ্ট হচ্ছে, শোনো। মেঘ এখন কিছুটা সামলে নিল নিজেকে। চলো একটা জায়গা নিয়ে যাই। কোথায়? চলো তো। আশফি মেঘকে নিয়ে বেরিয়ে পড়ে এক অচেনা পথের উদ্দেশ্যে। অনেকটা সময় ড্রাইভ করার পর তারা এসে পৌঁছায় একটা নদীর কাছে। এখানে কেন এসেছি? চলো তো। আশফি মেঘকে বাইরে এনে নদীর একটা পাশে বাতাসে দাঁড় করায়। রাত তখন 10টা। মেঘের একটু ভয় ভয় করছে, কিন্তু পাশে থাকা প্রিয় মানুষটাকে দেখে খুব ভালো লাগছে। ভয় হচ্ছে তাই তো? একটু। মেঘ, ক্ষমা করবো না আমাকে? মেঘ একাকিত্বে ভুগে এত কষ্ট না সয়ে তাকে মেনে নিয়ে পথ চলাটা ভালো। বিয়ে তো হয়েছে। মেঘ কিছু না বলে আশফিকে জড়িয়ে ধরে। ভালোবাসি। আমিও। আশফি আজ আকাশের চাঁদ পেয়ে অবশেষে সে তার মেঘের কাছে থেকে ক্ষমা পেল। আরো বেশ কিছুটা সময় সেখানে থাকে। ওরা চলে আসে বাসায় এসে মেঘ মায়ের সাথে দেখা করে রুমে আসে। মেঘ কাল থেকে কলেজে যাবে। এই কয়েকদিন যা যা মিস গেছে আমি সবটা পুষিয়ে দেব ভালো করে পড়িয়ে। কাল থেকে একটা নতুন দিনের শুরু হবে। চলো ঘুমাতে। মেঘ আশফির বুকে ঘুমিয়ে পড়ে। সকালে